তসলিমা নাসরিনকে ফেরত আনা হোক এমনটাই কিন্তু বলছেন শ্রমিক ভট্টাচার্য, এবং যেখানে সেখানে নয়, একেবারে সংসদের মতন এত বড় প্ল্যাটফর্মের এই ইস্যুটা তোলার জন্য তসলিমা নাসরিন তিনি নিজেও ধন্যবাদ জানাচ্ছেন। আমি এই জায়গায় শত্রুপাদির কাছে যাব। শত্রুপাদি, ঠিক 2026-এর নির্বাচনের আগে হঠাৎ করে তসলিমা নাসরিনের প্রসঙ্গটা বিজেপির কেন মনে পড়ে গেল? 2007 সালে একেবারে বাম আমলে এবং প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় ছিলেন, যে সময় তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। তারপরে হঠাৎ বিজেপির নিস্তব্ধতা, সেই 7-এর পর এবার 25। দেখো, প্রথমত শ্রমিক ভট্টাচার্যের মতন এরকম বাগ্মী একজন আর এত সিনিয়র একজন পলিটিশিয়ান, তিনি রাজ্যসভায় কি মন্তব্য করবেন সেই নিয়ে আমি ডেফিনেটলি এক্সপেক্ট করব না এমন একজন মন্তব্য করে যে কোন অধিকারে বলেছে যিনি একটা কথা বলতে গিয়ে অন্য আরেকটা কথায় চলে যায়। তো আমি এটা এক্সপেক্ট করবো না, কিন্তু যেহেতু তুমি এই প্রশ্নটা তুললে আমি সেটার একটা আমি চেষ্টা করবো উত্তর দিতে, কারণ শ্রমিকদের ওপর কথা বলার ঔদ্ধত্য আমার নেই। শ্রমিকদা এটা তুলেছেন আমার মনে হচ্ছে, কারণ তুমি অন্তত নিশ্চয়ই পড়েছো কুসুমিতা, লজ্জা এবং নির্বাসন যেটা বেরোলোই না, যেটা ব্যানই করে দিল, সেগুলোর যে কন্টেন্ট এবং তসলিমা নাসরিনের মতন একজনের ডেফিনেটলি যে দেশে উনি রেফিউজ চেয়েছিলেন, ভারতবর্ষের সেটা ডেফিনেটলি কর্তব্য সেই রেফিউজটা তাকে ফিরিয়ে দেওয়া। তো সেই সূত্রেই তুলেছেন। এবার টাইমিং, তোমরা যদি সবসময় টাইমিং খুঁজতে যাও এটা তো মুশকিল। শ্রমিকদের সবে রাজ্যসভায় গেলে সেই জন্য পার্লামেন্টে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকে টাইমিংটা কেন খুঁজলেন বলুন? কিসের? নওশাদ সিদ্দিকী যে নবান্নে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি তার বিধানসভা এলাকায় কাজ করতে পারছেন না, ফান্ডটা খরচ করতে পারছেন না, উন্নয়নের কথা বলতে নবান্নে গিয়েছিলেন। আপনি টাইমিং, আমার প্রসঙ্গ কার সঙ্গে কার নয়, আমার প্রসঙ্গ টাইমিং, আমি বলছি আপনারা ওই টাইমিংটা তুলছেন কেন? রাজ্যসভায় গিয়ে দাঁড়ান। 1 সেকেন্ড শোনো, আজকে নওশাদের ট্র্যাক রেকর্ড দেখো, আর শ্রমিক ভট্টাচার্য প্রথমবার জিতে বিধায়ক হয়েছে, আর একজন দুবার দাঁড়িয়ে হেরে রাজ্যসভায় গেছে। কার সঙ্গে দুবার হেরে রাজ্যসভায় গেছে, আর একজন প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিধানসভায় গেছে। নওশাদ সিদ্দিকী যে দুবার বলেছিল ডায়মন্ড হারবারে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অভিষেক সেটা তো পরের কথা, সেটা তো তার রাজনৈতিক এজেন্ডা, সেটা তার রাজনৈতিক ব্যর্থতা। যদি আমি ধরে নিই ব্যর্থতা, শ্রমিক ভট্টাচার্য এটা নিজের থেকে এটা রাজ্যসভায় তুলেছেন, এটা বিজেপির যদি এজেন্ডা না হয়, ভেতরে না হয়, ওর ক্ষমতা থাকবে। বিজেপির ঘোষিত অবস্থান না হলে, আমি একবার থামাই, জিজ্ঞেস করছিলে তো মাঝখানে বিজেপির ঘোষিত বিজেপি যদি এজেন্ডা না হয়, বিজেপির ঘোষিত তাহলে রাজ্যসভায় কেন আলোচনা হবে? বলুন 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 বলুন, শেষ করুন, আমি সৈকতের কাছে যাব। কি কাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, নওশাদের ট্র্যাক রেকর্ডটা দেখো। নওশাদ যখন সুবিধে পায় তখন উনি মনে করে যে না এবার লড়বো না, এখন চলে গেল। হঠাৎ এতদিন পরে ওর মনে হলো যে না ও ঠিক করে কাজ করতে পারছে না, এখনই ভীষণ মমতার সঙ্গে রিগ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিগ্ধতা। তো ন্যাচারালি সবাই প্রশ্ন করবে, সেই প্রশ্নটা শুভেন্দুদা করেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নওশাদ সিদ্দিকী প্রসঙ্গ থেকে বেরোই, আমি তসলিমা নাসরিন প্রসঙ্গে একবার সৈকতের কাছে যাই। সৈকত, একেবারে রাজ্যসভার মতন একটা জায়গা, সংসদের দুটো কক্ষের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কক্ষ, সেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গ তুলছেন যে তসলিমা নাসরিনকে ফেরত আনা হোক। বিজেপির প্রথম কথা এই টাইমিং, দ্বিতীয় কথা বিজেপির এই বক্তব্যটার কারণটা কি, মানে কতটা সদিচ্ছা রয়েছে এবং কতটা এর পেছনে একেবারে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এবং রাজ্যসভাটাকেই কেন বেছে নেওয়া হলো, জায়গা আরো ছিল। না দেখুন, সিএ চালু করতে না পারার ব্যর্থতা, জানে এনআরসি সিএ কিছুই হবে না, নাগরিকত্ব নিয়ে এইসব ভেকের রাজনীতি, ভাঁওতার রাজনীতি এইসব করে ভোট বৈতরণিতে অনেক হাওয়া গরম করা গেছে। তারপরেও বিজেপি এখানে কিছু করতে পারবে না, তার জন্য এখন রাজ্যসভায় এইসব বলে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে। আসলে আমরাও চাই তসলিমা নাসরিন ফিরে আসুক। আমরা বলছি সিএটা শতরূপাদিকে একবার পড়ে রাখা উচিত। সিএ আনার দরকার কি ছিল? সিএ আনার দরকার কি ছিল? তাহলে আদনান স্বামীকে নাগরিকত্ব দিতে পারেন, তসলিমা নাসরিনকে দিতে পারেন না কেন? শ্রমিক বাবু বলবেন কেন? এই রাজ্যে আপনার এলোপি কি করছে? আমরা তো বলছি ফিরিয়ে আনুন, নাগরিকত্ব দিন। আসলে আপনারা নাগরিকত্ব দিতে চান নাকি ঔরঙ্গজেবের সমাজে ঘুরতে চান? তসলিমা নাসরিন তো সিএ এর আওতায় পড়বেন না। কেন পড়বেন না? তার মানে আমরাও তো বলছি তাহলে সিএ টা একমাত্র নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এক সেকেন্ড, একটা টেকনিক্যাল প্রশ্ন হচ্ছে, হাউলিং এর প্রশ্ন না। আমি তো একদম হাউলিং তুমি করছো। তার মানে সুবিধা দি, তার মানে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ জরুরি নয়।
সিএ যেমন তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়ার বিষয় নয়, তেমন তার মানে নাগরিকত্ব দিতে হলেই সিএ করতে হবে, বিষয়টা তা নয়। আমরা বলছি মুসলিমদের দেওয়া যাবে না, মুসলিমদের দেওয়া যাবে না, এখানে তো প্রশ্ন করেছিলাম, এই কারণেই তো বলেছিলাম যে সব ধর্মের নাম আছে, মুসলিমদের জন্য নয়, সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান একেবারে যে মৌলবাদের কঠোর সমালোচনা এবং নিজ ধর্মের যে অন্ধকার দিকগুলো সেইগুলো তুলে ধরে যে সাহিত্য কর্ম তিনি দিনের পর দিন তসলিমা নাসরিন করে গেছেন। সেই জন্যে আজকে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হওয়ার পর 2007 সালে কলকাতা থেকে অন্য জায়গায় চলে যান এবং জুলাই মাসে, গত বছরের জুলাই মাসে তার রেসিডেন্ট তার ফুরিয়ে গেছিল, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন, সেটা বাড়িয়ে দিয়েছেন। আজকে সেটা কথা নয়, সাহিত্য, গল্প, উপন্যাস, শিল্পী প্রত্যেকে একসঙ্গে বলুন, শুধু তসলিমা নাসরিন না, প্রত্যেকের একসঙ্গে একভাবে ভারতবর্ষে বাংলায় আমরা দিনের পর দিন দেখে এসেছি, সেটাই হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মৌল সব কিছু এক থাকুক। ধর্মনিরপেক্ষ কিসের জন্য বলা হয়? 1976 সালে সংবিধানের 41তম সংশোধনে ধর্মনিরপেক্ষ কথাটা এসছে কিসের জন্যে? শুধু একটা ধর্ম না, এই ভোটের রাজনীতি নয়, একটা মুসলিমের নাম বলবো তারপরে হিন্দুর নাম বলবো না, এটা হতে পারে না। মানুষ সবার আগে মানুষ, সেই প্রত্যেকটা মানুষের যেটা চাহিদা, যেটা কর্মসংস্থান, যেটা বেকার সময় বুঝে সুযোগ বুঝে কাকে কখন আনতে হবে, কাকে কখন বাইরে রাখতে হবে, সেটা কি শুধুই যারা রাজনীতির কারবারি তারা ঠিক করবেন তাদের পতাকার রং হিসেবে? অবশ্যই আমি পরের প্রসঙ্গে আলোচনায় আসবো, যেখানে হুমায়ুন কবির তিনি কিন্তু এবার এক পাতার শোকজ, তাকে চিঠি পাঠিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার দুপাতার উত্তর দিয়েছেন। যদিও শোকজের পর তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি গতকাল বৈঠকে বসে, আজ কিন্তু তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন, যদিও নিজের অবস্থানে একেবারেই অনড় রয়েছেন। দেখুন আবার নোটিশ পাবেন, সেটা তো আর আমি বলতে পারি না। যেনারা নোটিশ পাঠানোর অধিকারী বা বিধানসভার ডিসিপ্লিনারি কমিটির অনারেবল মেম্বার বা সদস্য, তিনারা যেটা করবেন, আমি এই নিয়ে আগাম কোনো কিছু কথা বলতে চাই না। আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। তো সেটা 31 সেকেন্ডের, আমি তো বলেছিলাম 10 মিনিট 44 সেকেন্ড, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, মাননীয় শোভনদেব বাবু পাঠিয়েছেন 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। সেটাতে এবং যে 5-6 লাইনের যে শোকজের মেন পয়েন্ট, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আরও কিছু অ্যাডিশনাল যোগ করে আমি 2 পাতার শোকজ লেটার পাঠিয়ে দিয়েছি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। আপনি ঠুসো দিয়ে দেবেন যেটা বলেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো অনড়? দেখুন, এটা বিধানসভার অলিন্দে বা বিধানসভার লবিতে বা হাউসের ভেতরে ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমাকেও মান্যতা দিতে হবে। আর যিনি বলেছিলেন যে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে আসব, তো তিনিও তা পারবেন না, কাজে আমিও আর সেই ঠুসো দেওয়ার প্রয়োজন হবে না। কারণ চ্যাংদোলা করে তুলে আনলে তারপরে তো ঠুসোর প্রশ্ন এসেছিল, তা চ্যাংদোলা করতে আগে দিন। তো আজকে হাউসে এসেছি, হাউসেই তো তিনি নেই, শুনছি দিল্লি পালিয়ে গেছে। তো এখানে এসে চ্যাংদোলাটা করবে, তারপরে তো আমি ঠুসোর প্রশ্ন আসবে। আর আপনার জেলায় ঢুকলে আপনি বলেছিলেন বিক্ষোভের মুখে পড়তে হবে, ওটা তো আমি অটুট আছি, 1 ইঞ্চি গাড়ি ঢুকতে দেব না। যত নিজের বক্তব্য থেকে কিন্তু হুমায়ুন কবির সরছেন না, কিন্তু পাশাপাশি এও মনে করিয়ে দিচ্ছেন তিনি ছাড়াও শাসক দলের অভ্যন্তর থেকে অনেকে কিন্তু মুখ খুলেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। দেখুন, আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2 বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম।
মণিশঙ্করদা, একেবারে হুমায়ুন কবির কোন শিবিরের লোক সেই নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম এর আগে তার মুখ খোলা এবং তার শোকজ হওয়া। কোথাও কি একেবারে পরিকল্পিতভাবে শাসক দলের অন্দরে তাকে কোণঠাসা করা হচ্ছে? দেখুন, তাকে শোকজ করবেন, তাকে পার্টির থেকে বের করবেন কিনা, এইগুলো তৃণমূলের যারা কোর কমিটি বা যারা অভ্যন্তরীণ লেভেল আছে তাদের বিষয়। আমার কথা হচ্ছে, যখন দেখবেন অনেক নেতা মারা গেছেন, অনেক নেতা ভোটে দাঁড়ায় না, কিন্তু অনেক নেতার রেফারেন্স আমরা দিই, অমুক নেতাটা ভালো, তাকে কিন্তু বলা হয় না তিনি কংগ্রেস ছিলেন না, সিপিএম ছিলেন না, তৃণমূলে ছিলেন। ফলে পার্সোনাল কিছু তার একটা থাকে দলের তরফ থেকে তার একটা আইডেন্টিটি থাকে, একটা তার পার্সোনাল আইডেন্টিটি থাকে। এই হুমায়ুন কবিরকে আমি কংগ্রেস ছিল, বিজেপিতে ছিল, তারপরে তৃণমূলে এসছে, আবার বিজেপিতে যাবে কিনা আমার জানা নেই। ফলে 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 আমার কথা হচ্ছে, পার্সোনাল লেভেলে তার আইডেন্টিটিটা মানুষের কাছে কিভাবে সে তুলে ধরবেন সেটা তার ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি যে তিনি কালকে কিন্তু অনেকগুলো ভালো কথা বলেছিলেন, আমি দেখেছিলাম টিভিতে। তিনি বলছিলেন যে ভোটটা কিন্তু মুসলিমরা মোটামুটি 100% দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিন্দুরা ঘুমিয়ে থাকে, ভোটটা দেন না। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলেননি, একদম আপনার কিন্তু ভাত ঘুম করে বয়ে করে আমি বলছি, তার মানে মুড়ি ঘুগনিকে ভোটটা করায় আমার ছেলেরা। কিন্তু আমার কথা হচ্ছে বিজেপির একটা ধারণা হচ্ছে যে হিন্দু ভোট মানেই বিজেপির ভোট, তার জন্যই বলে সমস্ত হিন্দু। এখানে হুমায়ুন কবিরের অ্যাপ্রোচটা অন্য ছিল। হুমায়ুন কবির বলতে চেয়েছিলেন তৃণমূলের অভ্যন্তরে যারা হিন্দুরা রয়েছেন তারা ভাত ঘুম দেয় ভোটের দিনে, মুসলিম আমার যে ছেলেরা তারা মুড়ি ঘুগনিকে পথে নেমে ভোটটা করায়, এবং সেই কারণে মুসলিম এলাকায় ভোটের পার্সেন্টেজ বেশি তুলনায় হিন্দুদের। বলছি হিন্দু তো হিন্দুই, হিন্দু তো আলাদা করে তৃণমূল কংগ্রেস বিজেপির হতে পারে না, একেবারেই নয়। কিন্তু তো হিন্দুই। আপনি আমার প্রশ্নটা থেকে এড়িয়ে গেলেন। বলতে চাইছেন যে লবিটাও বলতে পারে কবির কোন দিক ঘেঁষায়, এবং সেই কারণে কি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন, ফিরহাদ হাকিম মুখ খুলেছিলেন, তাদের কারোর বিরুদ্ধে কিন্তু দল একটা ন্যূনতম জবাবদিহি পর্যন্ত চায়নি। সেখানে আজকে কিন্তু হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকে পাঠিয়েছে। হুমায়ুন কবির কিন্তু এই একটা নয়, তার পাশাপাশি একেবারে দলের অভ্যন্তর থেকে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগও করছেন, নাম করে বলে দিয়েছেন কার সঙ্গে আঁতাত। 2026 যত এগোচ্ছে সমীকরণ কিন্তু বদলাতে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে দেখা গেল সাসপেন্ডেড তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। শনিবারের বৈঠকে তার উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হলো। সাসপেন্ডেড, কিন্তু তাও তিনি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকে উপস্থিত রইলেন প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই। বৈঠকের লিঙ্ক তিনি পেয়েছেন দল থেকেই, এবং সেই কারণে তিনি যোগ দিয়েছেন। উপস্থিতির কথা স্বীকার করে দাবি করেছেন শান্তনু সেন। আরজি করের আন্দোলনের সময় শান্তনু সেনের ভূমিকায় দল অসন্তুষ্ট ছিল। প্রথমে তার মুখপাত্রের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং তারপর 10ই জানুয়ারি দল থেকে সাসপেন্ড হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। আমি শত্রুপাদির কাছে এই জায়গায় যাব। শত্রুপাদি, তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে মেপে পা ফেলছে। আপনাদের হিসেব অনুযায়ী যদি বলা যায় তাহলে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাওয়া, শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং, যেখানে স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও দলের সামনের সারিতে রয়েছেন। শান্তনু সেন তিনি ফিরছেন, আবার তার হয়তো সাসপেনশন তোলার প্রক্রিয়া শুরু হচ্ছে। কুসুমিতা, তৃণমূল সাঁতরাক কি পা ফেলুক কি যা খুশি করুক সেটা এন্টায়ারলি তাদের ব্যাপার, তাদের কি স্ট্র্যাটেজি, কাকে তারা বৈঠকে নেমন্তন্ন করবে, কাকে কখন এক্সপেল করবে, এন্টায়ারলি দেয়ার প্রেরোগেটিভ। কিন্তু আমরা যেটা পাবলিকলি দেখতে পাচ্ছি, যেটা আমি হুমায়ুন কবিরকে নিয়ে তুলতে চাই স্পেসিফিক্যালি, যে হুমায়ুন কবিরের এই যে অ্যাকশনটা যেটা ফর শো আমরা দেখছি, এন্টায়ারলি গ্যালারি পলিটিক্স হচ্ছে এখানে। ও অনেক আগে হুমায়ুন কবির যেদিন বলেছিল যে ভাগীরথী নদীতে 33% মানে ওরা যেহেতু 33% বাকি হিন্দুদের ভাসিয়ে দেবার দুঃসাহস দেখিয়েছিল, যেদিন ফিরহাদ হাকিম এই কথাগুলো বলেছিল যে মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যাবে, এবং এখনও ফিরহাদ হাকিম যে ধরনের মন্তব্য করে, যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম মন্তব্য করেন যে দেশ থেকে বাইরে বের করে দেবে, সেই দিন অ্যাকশনগুলো নেওয়া হয়নি কেন? আরে অধিকারী ফ্যামিলি হুমায়ুন কবির যা খুশি বলতে পারে, অধিকারী ফ্যামিলি একদম শিশির অধিকারী থেকে আরম্ভ করে প্রত্যেকে ওদের যা মানে গ্রাসরুট লেভেলে ওদের যা সম্পর্ক, সেখানে কার সঙ্গে এখন কি সম্পর্ক আছে না আছে দিব্যেন্দু অধিকারী তো ক্লিয়ারলি বলেই দিয়েছে। এবং
দেখুন সেটিকের কথা কিন্তু অনেকেই বলছেন। আমি একবার থামাই সদরপতি, আমি শিশুদার কাছে আসি। শিশুদা, একেবারে দেওয়ালে হিন্দু পোস্টার, কোথাও রাম মন্দির, কোথাও বাবরি মসজিদ, কোথাও জগন্নাথ মন্দির, এই যদি একেবারে ছবিটা হয়ে থাকে আমাদের আশপাশে, 2026-এর নির্বাচনটা কি খুব শান্তিপূর্ণভাবে করা যাবে? সঙ্গে ভুতুড়ে ভোটার আছে। মনে হয় না শান্তিপূর্ণ হবে, কারণ দিনের পর দিন এই বিদ্বেষ আরও বিদ্বেষ বাড়াবে, বিভাজন আরও বিভাজন বাড়িয়ে দেয়। সেই জায়গা থেকে আমাদের সম্পর্কে অনেক গভীরতা নিয়ে আসা উচিত। যে ভোটারদের আপনারা ভোট চাইছেন, কি ভিত্তিতে ভোট চাইছেন সেটা আগে ভাবতে হবে। যে কিসের জন্য ভোটটা ওনারা দেবেন, যে হিন্দুত্বে দেবেন, মুসলিমে দেবেন, না উন্নয়নে দেবেন। সেই উন্নয়নটা কোথায় কোন জায়গায় করেছেন? আজকে বেকার ছেলেমেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় বসে আছে, সেই জায়গায় উন্নয়ন হয়নি। সেই জায়গার থেকে ভাবতে হবে যে কেন ভোটটা হবে, কিসের জন্য ভোটটা হবে। আর আইন শৃঙ্খলা বলছেন, আজকে গণতন্ত্রের মানে হচ্ছে আইনের শাসন, সৎ দক্ষ প্রশাসন, যে জিনিসটা এই রাজ্যে বিরল প্রজাতির হয়ে গেছে। আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দিনের পর দিন অস্ত্র পাওয়া যাচ্ছে, সেই জায়গাতে বেআইনি অস্ত্র, পকেটে বন্দুক, প্রত্যেকটা জায়গায় পড়ে গেছে। শৃঙ্খলা এবং একেবারে সুষ্ঠু একটা পরিস্থিতির মধ্যে 2026-এর নির্বাচন কি আদৌ হবে? আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। তবে বিরতির পর অবশ্যই আপনাদের দেখাবো। একদিকে যখন আপনাদের বললাম যে বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় দেওয়ালে পোস্টার রয়েছে যেখানে হিন্দুত্বের কথা বলছে বিজেপি, তার পাশাপাশি এই শহর জুড়েও কিন্তু পাল্টা পোস্টার দিচ্ছে এবং সেটা দিচ্ছে শাসক দল। ফিরবো, সঙ্গে থাকুন।